লাইফ ইজ নট এ রেস, জীবন একটা জার্নি। কিন্তু আমরা জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বাঁচতে বাঁচতে বেঁচে থাকার অনুভূতিটাই ভুলে যাই। প্রতিদিন সেই একই রুটিন, একই ব্যস্ততা আর একই ক্লান্তি। অথচ কখনো কখনো সুখ মানে কিন্তু অনেক বড় কিছু হয় না। চারিদিকে শুধু সবুজ উঁচু উঁচু পাহাড়, তার মাঝখান থেকে বয়ে চলা নদী আর এমন কিছু মুহূর্ত যেখানে ঘড়ির কাঁটাও থমকে যায়। আজ আপনাদের নিয়ে চলেছি ডুয়ার্সের এমন এক শান্ত ঠিকানায় যেখানে শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায় আর প্রকৃতি আপনাকে মনে করিয়ে দেয় জীবন শুধু কাটিয়ে দেওয়ার জন্য কিছু সময় নয়, জীবন আসলে অনুভব করার জন্য। বন্ধুরা, ওয়েলকাম টু রয়্যাল ইকো হাট, ডুয়ার্সের প্রকৃতির মাঝে শান্তির এক অজানা ঠিকানায়। প্রথমেই আপনার মনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, তাহলে আমি এখানে পৌঁছাবো কি করে? আপনি এনজেপি স্টেশনে নেমে এই রিসর্টে ফোন করতে পারেন, তাহলে এরাই আপনাকে এনজেপি স্টেশন থেকে নিয়ে আসার ব্যবস্থা করবেন। অথবা আপনি নিউ মাল জাংশন স্টেশন অবধি এসে তারপরে এনাদেরকে ফোন করলে এনারা আপনাকে ওখান থেকে পিক আপ করে নেবে, সেমভাবে ড্রপও করে দেবে। এছাড়া যদি আপনি মনে করেন যে একটু সস্তায় আসবেন, তাহলে শিলিগুড়ি থেকে যে বাসগুলো আসামের দিকে যাচ্ছে বা হাসিমারার দিকে যাচ্ছে, সেই বাসে চড়েও আপনি আসতে পারেন এবং এই রিসর্টের আগে যে মেইন রোড সেখানে পৌঁছতে পারেন। বন্ধুরা, প্রথম দিনের ব্রেকফাস্ট কি আছে? লুচি, আলুর ঝোল, সঙ্গে কলা, মিষ্টি আর ডিম। সকাল সকাল পৌঁছেছিলাম বলে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। এই প্রপার্টির নিজস্ব গাড়ি থাকায় আলাদা করে সাইট সিনের জন্য গাড়ি খোঁজাখুঁজি করার কোনো দরকার পড়বে না। আমরা গাড়ি নিয়ে সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। এখানে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই। দেখো, এই মুহূর্তে আমি হাইওয়েতে দাঁড়িয়ে আছি আর এখানে আমার রাস্তার ডান দিকে, রাস্তার বাঁ দিকে দুটো জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ। রাস্তার ডান দিকে যে জঙ্গলটা আছে এটা হচ্ছে চাপড়ামারি, আর বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে গরুমারা। দেখো, নাগরাকাটার এই রয়্যাল ইকো হাট থেকে তুমি অনেক কটা সাইট সিন যেতে পারো। তার মধ্যে রকি আইল্যান্ড, সামসিং, চাপড়ামারি ফরেস্ট, বিন্দু ইন্ডো ভুটান বর্ডার, ঝালং, লাটাগুড়ি ফরেস্ট, সব কটা খুবই উল্লেখযোগ্য। আজকে আমরা ঠিক করেছি দুটো জায়গা ঘুরবো। প্রথমে যাব সামসিং লালিগুরাস, তারপরে যাব হচ্ছে রকি আইল্যান্ড। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেটের সামনে। এখানে জিপ সাফারি হয়, পাশাপাশি ভিতরে একটা ওয়াচ টাওয়ারও আছে। কিন্তু এই স্যাংচুয়ারিটা ঘুরে দেখতে গেলে তোমাদের ওয়াইল্ড সাফারি যেটা বুক করতে হবে সেটা মূর্তি থেকে করতে হবে। তারপরেই তোমরা এর ভিতরে ঢুকতে পারবে এবং পুরো জঙ্গলটা ঘুরে দেখতে পারবে। আচ্ছা, এর ভিতরেও সল্ট পিট আছে, সো এখানেও কিন্তু বন্য প্রাণী দেখার সুযোগ বা সুবিধা তোমরা পেতে পারো। কথাই আছে, যখন আমরা ওয়াইল্ড সাফারি করতে ভিতরে ঢুকি তখন বনের বা জঙ্গলের পশুরা কিন্তু আমাদের দেখতে পায়, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। জঙ্গলের গাছের আড়ালে লুকিয়ে তারা আমাদেরকে দেখে। তো আমাদের জীবনটা অনেকটা এরকম, মানে আমাদের মনে হয় যে ঈশ্বর আসলে নেই, কিন্তু ঈশ্বর কিন্তু সবসময় আমাদের দেখছেন, ঠিক এই বন্য প্রাণীগুলোর মতো। আমরা পৌঁছে গেলাম কুমানি মোড়, আর এবার এই কুমানি মোড় থেকে আমরা লেফট টার্ন নেব। ডান দিকে চলে গেল ঝালং বিন্দুর রাস্তা, বাট আমরা এখান থেকে যাব এই বাঁ দিকের রাস্তায়। তোমরা যদি বাইক নিয়ে এদিকে আসো তাহলেও কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ রাস্তা কিন্তু খুব সুন্দর। আর সামনে থেকে এই যে পাহাড় দেখা যাচ্ছে, এটা তোমাদের যাত্রাকে আরও সুখময় করে তুলবে। কারণ প্রকৃতির মধ্যে দিয়ে বাইক নিয়ে এইভাবে ছুটে বেড়াতে আমরা সবাই খুবই ভালোবাসি। সো তুমি ট্রাভেলার হও চাই রাইডার হও, তোমাদেরকে কিন্তু এই সাইট সিনটা অবশ্যই করা দরকার, কারণ একটা আত্মসুখ পাওয়া যায় এই ধরনের রাস্তা দিয়ে রাইড করে গেলে। দুপাশে চায়ের বাগান আর মাঝখানে সরু রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমরা। সুন্দরী ডুয়ার্সের এই অনন্য সৌন্দর্যই কিন্তু প্রত্যেক বছর হাজার হাজার মানুষকে ছুটে আসতে বাধ্য করে সুদূর কলকাতা বা পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্ত থেকে এই উত্তরবঙ্গের কোলে। পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্টে। এর নাম হচ্ছে সামসিং লালিগুরাস। এখানে কত সুন্দর একটা ভিউ রয়েছে। এই নিচে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূর্তি নদী। পাহাড় দিকে যখন একটা নদী বয়ে চলে সেই নদীর রূপ প্লেইনসের থেকে একদম আলাদা হয়। সেই নদীর গর্জন, সেই নদীর চলন সব কিছুই যেন পাহাড়ে অনেক তীব্র, কিন্তু প্লেন্সে অনেক স্থির। তার মানে হচ্ছে যে যখনই ধরো আমরা আমাদের জীবনের প্রথম পর্যায়ে থাকি, কৈশোর বলো বা যৌবনের প্রথম স্তর বলো, সেই সময় আমরা খুব চঞ্চল, খুব
কথা বলা, মানে প্রচণ্ড আড্ডায় আর কি গল্প করতে ভালোবাসা, এগুলো করে থাকি। বাট যত আমাদের বয়স হয়, যত আমরা জীবনের সায়ান্নের দিকে এগোই, ঠিক সেই সময় কিন্তু আমাদের ম্যাচুরিটি লেভেল বেড়ে যায় এবং তখন সমতল দিয়ে বয়ে চলা একটা নদীর মতন আমরাও কিন্তু অনেক স্থির হয়ে যাই। আমাদের মধ্যেও অনেক পরিবর্তন আসে, আমাদের গভীরতা বাড়ে এবং আমাদের স্টেবিলিটিটাও অনেক বেড়ে যায়। সো পাহাড়ি নদীর সাথে আমাদের জীবনের কিন্তু এক অদ্ভুত মিল আছে। এইভাবে কি কখনো ভেবেছিলে? যদি ভেবে না থাকো তাহলে কমেন্টে জানাও। কালীগোরাস ঘুরে নিয়ে এবার আমরা এগিয়ে চলেছি রকি আইল্যান্ডের পথে। জায়গার নাম যেরকম, রাস্তার অবস্থাও সেরকম, বেশ ভালোই অফরোড আছে। অবশেষে পৌঁছে গেলাম রকি আইল্যান্ড। এখানে এই রাস্তার উপরে কিন্তু কোনো আনন্দ নেই। মেইন যে আনন্দ আছে সেটা আছে ওইখানে। এই যে মূর্তি নদী পাহাড়ের উপর থেকে বয়ে আসছে, এইটা গরমকালে স্নান করার জন্য একটা দারুণ জায়গা। তো চলো তোমাদের আমি এবার নিচে নিয়ে যাই। প্রত্যেকটা নদীর লক্ষ্য হলো সমুদ্রের সাথে গিয়ে মেশা। একটা নদী যখন পাহাড় থেকে বয়ে চলে নিচের দিকে, তখন তার রাস্তায় অনেক পাথর আসে যারা তার স্রোতকে আটকাতে চায়। কিন্তু একটা সময়ে নদীর স্রোত, নদীর গতি এবং সাগরের সাথে তার মিশে যাওয়ার অদম্য ইচ্ছার কাছে বড় বড় পাথরকেও কিন্তু হার মানতে হয়। এবং রাস্তায় পড়ে থাকা এই সমস্ত পাথরের ফাঁক দিয়ে একটা নদী সাগরের সাথে মিশে যাওয়ার জন্য ঠিক তার নিজের রাস্তা তৈরি করে নেয়। আমাদের জীবনের সাথে এক অদ্ভুত মিল আছে। আমাদের জীবনে যদি আমরা কোনো লক্ষ্য স্থির করি, যদি আমরা কোনো লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে এরকম বড় বড় পাথরের মতন অনেক বাধা কিন্তু আমাদের জীবনে আসে। কিন্তু আমাদের দৃঢ়তা, আমাদের আত্মবিশ্বাস আর আমাদের লক্ষ্য পূরণের ইচ্ছার কাছে এই বড় বাধাগুলোকে কিন্তু হার মানতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যখন কোনো কিছুকে পাওয়ার জন্য অদম্য ইচ্ছা প্রকাশ করে এবং সে তার সর্বস্ব দিয়ে লড়াই করে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে, তখন ঈশ্বরও তার সঙ্গে চলেন এবং প্রকৃতিও চায় যেন সেই ব্যক্তি তার উদ্দেশ্যে সফল হয়। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি বসে আছি মূর্তি নদীর একদম ধারে রকি আইল্যান্ডে এবং এখানে গরমকালে স্নান করার একটা দারুণ অনুভূতি আছে। আমি যখন প্রথম দিকে উত্তরবঙ্গে থাকতাম তখন কয়েকবার রকি আইল্যান্ডে এসেছি এবং এখানে স্নানও করেছি। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন জল এবং বয়ে চলা এই সুন্দর প্রকৃতির কাছে আপনাকে মুগ্ধ হতেই হবে। এই আইল্যান্ডের আশেপাশে বেশ কিছু দোকান আছে যেখানে আপনারা মোমো, চাউমিন এবং অন্যান্য কিছু টুকটাকি খাওয়ার জিনিসও পেয়ে যাবেন। সব মিলিয়ে আমাদের নাগরাকাটার রয়্যাল ইকো পার্ক থেকে সাইট সিন করতে আসার জন্য এটা একটা দারুণ সুন্দর জায়গা। এখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সবই খুব ভালো লাগে। তো আমি আশা করব আপনারা এখানে সাইট সিন করতে আসবেন। এখন আমরা বসে গেছি লাঞ্চের টেবিলে। লাঞ্চে কি কি আইটেম আছে দেখো। বাঁধাকপি, ডাল, বেগুন ভাজা, ভাত, স্যালাড, মাছ, আচার, পাঁপড়। সো এটা হচ্ছে এদের বেসিক থালি। এখানে তোমার ইচ্ছা মতন তুমি খাবার অর্ডার দিতে পারবে। এখানে ইন্ডিয়ান, চাইনিজ সব রকম ফুড অ্যাভেলেবেল। এখানে বেশ কয়েকটা রুম আছে, প্রায় 30 জন মতন মানুষ এখানে একবারে এসে থাকতে পারেন। এই বিল্ডিংটাতে মেইনলি যে ঘরগুলো আছে সেগুলো থেকে এর পিছনের প্রান্তরের এত সুন্দর ভিউ পাওয়া যায়। এই হোমস্টের পাশেই সরু মাটির রাস্তা ধরে জলঢাকা নদী পর্যন্ত গিয়ে সেখানে একদম নিরিবিলি শান্ত পরিবেশে বসে যে আনন্দ পাওয়া যায়, নর্থ বেঙ্গলের প্রাকৃতিক পরিবেশের যে ছোঁয়া পাওয়া যায়, সেই সব কিছু আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে। এই রিসর্টে রয়েছে মোট 13টি রুম। বাজেট অনুযায়ী বিভিন্ন ধরনের রুম বেছে নেওয়ার সুবিধা রয়েছে। যদি আপনি সাশ্রয়ী বাজেটে থাকতে চান তাহলে গ্রাউন্ড ফ্লোর কিংবা পেট ফ্রেন্ডলি কটেজ দুটোই পাবেন মাত্র 2200 টাকায়। আর যদি একটু ভালো ভিউ চান তাহলে ফার্স্ট ফ্লোরের রুম রয়েছে মাত্র 2600 টাকায়। এরপরে রয়েছে সেকেন্ড ফ্লোর রুম, যার ভাড়া 3000 টাকা। তবে এই রিসর্টের সবথেকে আকর্ষণীয় অপশন হলো গ্লাস টাওয়ার। চারিদিকে কাঁচে ঘেরা এই রুম থেকে প্রকৃতিকে উপভোগ করার অনুভূতিটা একেবারেই অন্যরকম। এর ভাড়া 3500 টাকা। শুধু রুমই নয়, অতিথিদের আরামদায়ক থাকার জন্য রয়েছে 24 ঘন্টা জলের ব্যবস্থা, গিজারের সুবিধা এবং নিরাপদ পার্কিং। তাই বাইক হোক বা গাড়ি নিশ্চিন্তে নিয়ে আসতে পারেন।
ব্রেকফাস্ট ও ডিনার মিলিয়ে প্রতিজন 500 টাকা, আর ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার 3 বেলার খাবার নিতে চাইলে খরচ প্রতিজন 800 টাকা। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, প্রশস্ত এবং আরামদায়ক। সকালে জানলা খুললেই চারপাশে সবুজ প্রকৃতি, আর সন্ধ্যায় নিরিবিলি পরিবেশ। সব মিলিয়ে কয়েকটা দিন শহরের ব্যস্ততা থেকে দূরে কাটানোর জন্য দারুণ একটা জায়গা এই রয়্যাল ইকো হাট। আপনি যদি পরিবার, বন্ধু কিংবা নিজের পোষ্যকে নিয়ে একটা শান্ত, সুন্দর এবং আরামদায়ক উইকেন্ড কাটাতে চান, তাহলে এই রিসর্টটা অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে রাখতে পারেন। রিসর্টের যোগাযোগের সমস্ত তথ্য আমি এই ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম। চাইলে এখান থেকে সরাসরি বুকিং করে নিতে পারবেন। আরও একটা দিন শেষ হলো, অস্ত যাচ্ছে সূর্য। কিন্তু প্রত্যেক দিন এইভাবে অস্ত যাওয়ার সময় সূর্য কিন্তু একটা প্রতিজ্ঞা করে যায় যে আমি আবার আসবো, কাল সকালে আবার নতুন একটা দিন শুরু করব। আমাদের জীবনের সাথে এর অদ্ভুত মিল আছে। দেখো, আমাদের জীবনের কোনো কিছু নতুন করে শুরু করার কোনো সময় হয় না। একটা কাজে তুমি একবার ফেলিওর হলেও, 2বার ফেলিওর হলেও তাকে রিস্টার্ট করো। যখন খুশি তখন তুমি নিজের জন্য নতুন কিছু শুরু করতে পারো। এজ ইজ নট এ বার। হয়তো তুমি বেশ কয়েকবার ফেলিওর হবে, কিন্তু একটা সময় এমন আসবে যখন সফলতা তোমার কাছে আসবে, ঠিক এই সূর্যের মতো। আজ আমি এই অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে তাকে থ্যাংক ইউ বলতে চাই। ধন্যবাদ জানাতে চাই এই ইউনিভার্সকে, ধন্যবাদ জানাতে চাই এই প্রকৃতিকে। প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনের সুন্দর করে তোলে এই প্রকৃতি, এই ইউনিভার্স। ঈশ্বরের কাছে প্রত্যেক মুহূর্তে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে মানুষ রূপে জন্ম দেওয়ার জন্য, এবং তার থেকেও বেশি ধন্যবাদ জানাই আমাকে একজন ক্রিয়েটর বানানোর জন্য। একজন ট্রাভেল ব্লগার সবসময় বাইরেই থাকে। সাধারণ মানুষ দেখে সে সবসময় সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি তারা এটাও মনে করে যে এর কত ভাগ্য ভালো, কপালে কত সুখ থাকলে এরকম একটা জীবন পাওয়া যায়, যেখানে মানুষ সমস্ত বাঁধন ছেড়ে, সমস্ত দায়িত্ব ছেড়ে শুধু ঘুরে বেড়াতে পারে। কিন্তু আদতে তেমনটা নয়। একজন ট্রাভেল ব্লগার আনন্দ করার জন্য কম, বরঞ্চ ভিডিও মেকিংয়ের জন্য, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বেশি ঘোরে, এবং এই ঘুরতে বেরিয়ে তার অনেকটা সময় কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে চলে যায়। এখন সন্ধে 6:41 বাজে। ল্যাপটপ, ক্যামেরা, চার্জার সব কিছু নিয়ে বসে আছি। এখন কিন্তু বেসিক্যালি আমি কাজ করছি। এমন নয় যে জাস্ট সন্ধ্যেবেলা বসে আনন্দ করছি বা গল্প করছি। তবে এটা বলতেই হবে যে রয়্যাল ইকো হাটে যে সান্ধ্যকালীন যে স্ন্যাক্স আইটেমগুলো আছে সেগুলো খুবই টেস্টি। এখানে আমরা আজকে স্ন্যাক্সে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে রয়েছে পেঁয়াজ পকোড়া, বা বাংলা যেটাকে আমরা বলি পেঁয়াজি। সন্ধে পেরিয়ে রাত্রি এবং অবশেষে বসে গেছি ডিনার করতে। ভাত, আলু ভাজা, এখানে রয়েছে আলু ফুলকপির ঝোল, সঙ্গে ডাল আর চিকেন, সঙ্গে রয়েছে আচার এবং গুড়ের রসগোল্লা। এই রয়্যাল ইকো হাটের খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা মেনু কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আপনারা যারা বাঙালি খাবার খেতে ভালোবাসেন এবং চাইনিজ খাবার খেতে ভালোবাসেন, উভয়ের জন্যই কিন্তু এখানে দারুণ দারুণ সব মেনু আছে। তো এইবার আমরা এগিয়ে চললাম আমাদের সর্বশেষ সাইট সিনের জন্য, যেটা হচ্ছে ডায়না ফরেস্ট। এই ডায়না ফরেস্ট আমাদের রয়্যাল ইকো হাট থেকে 15-20 মিনিটের ড্রাইভ। অপূর্ব সুন্দর নাকি জায়গাটা, ওখানে গিয়ে নাকি বসে থাকতেই খুব ভালো লাগে। ডায়না ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। বর্ষাকালে এই গাছগুলোতে সবগুলোতে অর্কিড ফুল হয়। অর্কিড হয়, আচ্ছা আচ্ছা। এখনো আছে মনে হয় গাছগুলো, আচ্ছা। দেখা যাবে হ্যাঁ দেখলে। হ্যাঁ আর বাকি পুরো এখন তো এই শীতকাল বলে দেখা এরকম লাগছে। আচ্ছা বর্ষাকালে পুরো ঘন থাকে, আচ্ছা পুরো ঘন থাকে, আচ্ছা আচ্ছা পুরো গ্রিনারিটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, মানে বর্ষাকালে এখানে আসা সব থেকে ভালো বলছো। হ্যাঁ, একদম। আমরা ডায়না ফরেস্টে চলে এসেছি এবং এখানে এসে একটু হাঁটছি। আসলে মেন রোডে নেমে আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছি একটা নদীর ধারে, এবং ময়ূর ঘুরে বেড়াচ্ছে, প্রচুর ময়ূর। আমি জানি না কতটা আমি দেখাতে পারবো তোমাদের, জুম করে। সব পালিয়ে গেল, ওই সব উড়ে উড়ে পালাচ্ছে। এই নদীটার নাম হচ্ছে ডায়না নদী। তো এই ডায়না নদীর নাম অনুসারেই এই ফরেস্টের নাম হচ্ছে ডায়না ফরেস্ট। নদীর জল একদম ক্রিস্টাল ক্লিয়ার, ট্রান্সপ্যারেন্ট, স্বচ্ছ, খুব সুন্দর লাগছে। আর এই জায়গায় একদম চারিদিক দেখো, একদম জঙ্গলে ভরা, চারিদিকে জঙ্গল। আমরা তো একদম ছাদের রুমে ছিলাম। এদের এই ছাদের উপর 3টে রুম আছে। এই ছাদের রুম থেকে
জল ঢাকা নদীটা এদিকে একদম পরিষ্কার দেখা যায়। মানে পূর্ণিমার রাতে এইখানে নদীর উপরে চাঁদের আলো পড়েছিল, মানে কি যে অদ্ভুত নৈসর্গিক দৃশ্য লাগছিল সে কি বলবো। রাতের বেলার জিনিস তো বেশি ভিডিওতে ক্যামেরায় নেওয়া যায় না, বাট আমরা নিজেদের চোখে সেটাকে এনজয় করেছি। আর এই জায়গাটা, এই যে এইখানটায় ছাদের উপর যে ওপেন স্পেসটা আছে, এই জায়গাটা বা ওই জায়গাটা, এই জায়গাটুকু কিন্তু নিজেদের মধ্যে আড্ডায় আর কি পার্টি গল্প করার জন্য যথেষ্ট। দেখতে দেখতে হাসতে হাসতে সময় কেটে যাবে, গল্প করতে করতে সময় কেটে যাবে। সো সন্ধ্যেবেলা যেটা আমি বলছিলাম যে এই প্রান্তর ধরে হাঁটতে হাঁটতে একদম নদীর ধারে চলে যাওয়া যায়। বিকেলবেলা বা ভোরবেলা এইদিকে যদি তোমরা হাঁটতে বেরো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে।